আপনারা যারা লিখিত পরীক্ষার্থী আছেন তারা একটু কাইন্ডলি জুমে জয়েন করেন। আপনাদের আজকে আমি কোশ্চেন অ্যান্সার নিব, কারণ হচ্ছে এই ক্লাসগুলো যদি আমরা একটু প্রশ্ন না করে অ্যান্সার করে না, যদি অ্যান্সার না করতে পারি, তাহলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না, আর কনসেপ্ট ক্লিয়ার না হলে অ্যান্সার দিতে পারবেন না। তো একটু কাইন্ডলি আপনারা যারা যারা হচ্ছে লিখিত পরীক্ষার্থী তারা একটু কাইন্ডলি জুমে একটু ভর্তি হয়ে যান। ঠিক আছে, জুমে একটু যুক্ত হয়ে যান। আর প্রিলিমিনারি স্টুডেন্টরাও চাইলে আহ, করতে পারেন, জুমে জয়েন করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। জেনে রাখা খারাপ না, কারণ এখন টাইম যেহেতু কম পাবো আমরা, সেহেতু আমাদের একবারে ক্লাসে একবারে দুইটা প্রিপারেশন নেওয়াই ভালো। আমরা একটু জুমে জয়েন করি, যারা এখনো জয়েন করেনি তারা একটু জুমে জয়েন করি। জুমে জয়েন করলে আমি ক্লাসটা স্টার্ট করব। লিখিত পরীক্ষার্থী যারা আছে, যারা আর কি জুমে জয়েন করতে চান, কোশ্চেন করতে চান, তারা একটু কাইন্ডলি এখনই জুমে লিংকটা ধরে জয়েন করে ফেলুন। ঠিক আছে, একটু আমাকে জানান যে আপনারা জয়েন করেছেন। আপনারা আপনাদের আজকে প্রশ্ন নেওয়া হবে। আমরা আজকে ওহমের সূত্র, সেদিন অনেকে বলেছেন আপনাদের একটু বুঝতে প্রবলেম ছিল ওহমের সূত্র নিয়ে, তো আমরা আজকে ওহমের সূত্র নিয়ে আবার আলোচনা করব। তো এখনো যারা যুক্ত হয়নি জুমে, যাদের ইন্টারেস্ট আছে ক্লাসটা সম্পর্কে, তারা প্লিজ কাইন্ডলি একটু আমরা জুমে যুক্ত হয়ে যাই। জুমে যুক্ত হলে আমাদের ক্লাসটা নিতে অনেক সুবিধা হবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আনমিউট করে আমাকে কোশ্চেনটা করবেন। একটু সবাই আনমিউট করে করে একটু দেখি যে আমরা আছি নাকি।
এল রাহুল ভাই একটু কথা বলে জানান, বলেন, দেখেন তো আমি দেখি ঠিক আছে কিনা সবকিছু, একটু বলেন তো। জি সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শিমু আক্তার আপু, অনিমা সরকার আপু, আপনারা একটু আনমিউট করে আমাকে বলেন যে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া, জি সবকিছু শুনতে পাচ্ছি। ওকে ওকে। অনিমা সরকার আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, সবকিছু ওকে আছে, আপ- সাউন্ড ওকে আছে, আচ্ছা শোনা আপনারা যাচ্ছে। তিনজনেই কি রিটার্ন দিচ্ছেন, রাইট? না ভাইয়া, জি জি, মিস আচ্ছা করে আচ্ছা। দিন। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ঠিক মতো জিজ্ঞেস করবেন আমাকে প্রশ্নটা। ওকে। ভাইয়া কিছু একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে। এটা আমারটা থেকে আসতেছে না। আচ্ছা, কে এল রাহুল ভাই একটু মিউট করে দেন তো। ঠিক আছে, এখন আশা করি শব্দ আসতেছে না। তো আমরা ফার্স্টে হচ্ছে এই ওহমের সূত্রটা নিয়ে একটু আমরা ডিটেলসে জানবো। ওকে, সেদিন সেদিন অনেকে কোশ্চেন ছিল। আপনারা একটু মিউট করেন সবাই। তো নীলুফা ইয়াসমিন মিতু আপু, আপনি যদি পসিবল হয় জুমে জয়েন করেন, কারণ আজকে আমি প্রশ্ন নিব। ওকে, সো আমার আপনারা একটু আমাকে প্রশ্ন করবেন, যাতে আপনাদের কোনো ধারণা যদি ক্লিয়ার না থাকে সেগুলো যেন আমি ক্লিয়ার করে দিতে পারি। সো আপনারা যারা রিটেনের পরীক্ষার্থী স্পেশালি তারা একটু জুমে জয়েন করেন। তো দেখেন, ওহমের সূত্র ফার্স্ট আমার জানতে হবে, ওহমের সূত্র। তো ওহমের সূত্রের ক্ষেত্রে যেটা হয় যে ওহম নামক একজন বিজ্ঞানী, সে হচ্ছে তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। যে সম্পর্কটা কিরকম হতে পারে, সম্পর্কটা হতে পারে ব্যস্তানুপাতিক, সম্পর্ক হতে পারে সমানুপাতিক, কিন্তু সে একটা সম্পর্ক স্থাপন করে। এর আগে জানা ছিল না মানুষজনের, বিজ্ঞানীদের, যে কিভাবে একটা তড়িৎ প্রবাহের সাথে একটা রোধের বা বিভবের সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ বিভব বাড়ালে কি আমার তড়িৎ প্রবাহ বাড়বে না কমবে, বা রোধ বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়বে না কমবে, এই জিনিসগুলো কি মানুষজনের জানা ছিল না। তো এই সমস্যাটা দূর করার জন্য ওহম নামে একজন বিজ্ঞানী, সে একটা সম্পর্ক আনলো। এটাকে আমরা বলি হচ্ছে ওহমের সূত্র। এটাকে কি বললো? ওহমের সূত্র। সো ওহমের সূত্র বললো যে তাপমাত্রা যদি স্থির থাকে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, তাপমাত্রা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। ঠিক তাপমাত্রা আছে। হ্যাঁ, তাপমাত্রা কি থাকতে হবে? স্থির থাকতে হবে। ওকে, কারণ কি? কারণ আমি বলছি আপনাদের অনেক এই যে আমরা দেখবেন যে সবকিছু যখন আমরা বর্ণনা করি, আমরা তাপমাত্রা বা কোনো কিছু স্থির রেখে নেই। হ্যাঁ, সো কেন রাখি দেখেন, সেটা হচ্ছে সে বলল যে যদি তাপমাত্রা স্থির থাকে, ওকে, তাপমাত্রা কি থাকে? স্থির থাকে, তাহলে নির্দিষ্ট পরিবাহীর মধ্যে দিয়ে যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কি নির্দিষ্ট পরিবাহীর ভেতর থেকে যে তড়িৎটা প্রবাহিত হবে, সেটা কি দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আমি বিভব পার্থক্য যত বাড়াবো, আমার কি তত তড়িৎ প্রবাহ তত বাড়বে। বিভব পার্থক্য যত বাড়াবো, তড়িৎ প্রবাহ তত বাড়বে। তো সবসময় মনে রাখবেন, আপনারা যখন অ্যান্সার করবেন সায়েন্সের কোশ্চেনে, অবশ্যই কি ছবি দেওয়ার ট্রাই করবেন।
সেটা মনে করেন একটা তার, এটার ভিতর এটা কি একটা রোধ, এটার ভিতরে কি একটা রোধ আছে, আর দুই প্রান্ত আছে, এটা কি VA, এটা কি আরেক প্রান্তে বিভব পার্থক্য কি VB। ওকে, আর ABটা কি একটা পরিবাহী, ABটা কি একটা পরিবাহী। ওকে, তো এখন যদি VA ইজ গ্রেটার দেন কি হয় VB হয়, VA ইজ গ্রেটার দেন কি VB, তার মানে কি এটা কি উচ্চ বিভব, এটা কি নিম্ন বিভব। আমরা কি জানি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি তড়িৎ প্রবাহিত হয়। এখন ওহম সাহেব এসে বললেন যে ভাই আমরা যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়াইতে পারি, দুই প্রান্তের কি বিভব পার্থক্য বাড়াইতে পারি, দুই প্রান্তের বিভব পার্থক্য কি VA মাইনাস VB। ওকে, সে বলল এই বিভব পার্থক্য আমি যত বাড়াবো আমার কি কারেন্ট যাওয়ার পরিমাণও কি তত বাড়বে, আমার বিভব পার্থক্য যত বাড়বে কারেন্ট যাওয়ার পরিমাণও কি তত বাড়বে। বিভব পার্থক্য যদি আমি দ্বিগুণ করে দেই কারেন্টের পরিমাণও কি দ্বিগুণ পারবে। মনে করেন আপনার বিভব পার্থক্য ছিল 4, কারেন্টের পরিমাণ ছিল 8 অ্যাম্পিয়ার, এখন আমি 4 থেকে কি 8 করে দিলাম, ওকে দ্বিগুণ করে দিলাম, তাহলে কারেন্টের পরিমাণও কি দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ 8 থেকে কি হয়ে যাবে 16 হয়ে যাবে। অর্থাৎ এখন কোশ্চেন আসতে পারে ভাই তাহলে নিম্ন তাপমাত্রা স্থিরের বিষয়টা কি, তাপমাত্রা স্থিরের বিষয়টা কি। তাপমাত্রা স্থিরের হচ্ছে আমরা যদি নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে এটা অ্যাপ্লাইড হবে। মনে করেন আমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মাপতেছি, আমি দ্বিগুণ পাচ্ছি প্রতিবার, কিন্তু যদি 20 ডিগ্রি তাপমাত্রা ভাবি তাহলে দেখবো যে আমি অন্যভাবে বাড়তেছে, 4 গুণ বাড়তেছে, 5 গুণ বাড়তেছে। অর্থাৎ এই যে সমানুপাতিক যে সম্পর্কটা এটা কি মেইনটেইন করা হচ্ছে না। কিন্তু আমার এই জন্য কি তাপমাত্রাটা কি রাখা লাগবে, একটা স্থির রাখা লাগবে। তাপমাত্রা আমার সবসময় কি রাখতে হবে, স্থির রাখতে হবে। তাপমাত্রা যদি আমি স্থির রাখি তাহলে এই সম্পর্কটা মানবে, তাহলে কি তড়িৎ প্রবাহ ভোল্টেজের কি হবে সমানুপাতিক হবে। তড়িৎ প্রবাহ কি ভোল্টেজের সমানুপাতিক হবে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি তখন আরেকটা সম্পর্ক দেখাবে, কিন্তু ওই আগের সম্পর্কটা কি আর দেখাবে না, তখন সমানুপাতিক থাকবে। তখন কি তখন আমি কি 2 গুণ বললাম, মনে করেন আমার 0 ডিগ্রি আমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বিগুণ হচ্ছে, সবসময় কি দ্বিগুণ হচ্ছে, কিন্তু আমি যদি এটা 20 ডিগ্রি সেলসিয়াস করি তখন দেখবো 3 গুণ হয়ে গেছে। তো আমার কি এই তাপমাত্রাটা কি আমার সবসময় কি রাখা লাগবে, স্থির রাখা লাগবে। তো ওহমের সূত্র অনুযায়ী কি I is proportional কি V, I is proportional কি V, অর্থাৎ আমি তাপমাত্রা যত বাড়াবো, আমার যত আমি ভোল্টেজ বাড়াবো, মানে ভোল্টেজ ডিফারেন্সটা বাড়াবো, পটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াবো, তত কি আমার কারেন্ট তড়িৎ প্রবাহ কি তত বেশি বাড়বে। আমি যদি এরকম একটা গ্রাফ নেই, গ্রাফটা হবে কি এই বরাবর, এটা কি V, এই বরাবর কি I। দেখেন এই পয়েন্টে যাই আমি, এই পয়েন্টে কি V বাড়ল, এই I এরকম, এই পয়েন্টে যাই, দেখেন আমার যদি V বাড়তেছে I ও বাড়তেছে, আবার এই পয়েন্টে যাই V বাড়তেছে I বাড়তেছে। তো সমানুপাতিকের গ্রাফ সবসময় কি হয় এরকম হয়, সমানুপাতিকের গ্রাফ কি এরকম হয় সবসময়, এই যে এরকম একটা মূলবিন্দুগামী রেখা হয়। ওকে, তাহলে দেখেন আমার যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে হয়, কি উঠাইতে হয় সমানুপাতিক চিহ্ন উঠাইতে হয়, তখন আমার এখানে কি আনতে হয় একটা কনস্ট্যান্ট আনতে হয়, কি কনস্ট্যান্ট বা ধ্রুবক আনতে হয়। এখানে এই ধ্রুবকটা কি, এই ধ্রুবকটা হচ্ছে G, এই ধ্রুবকটা কি G, এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ পরিবাহিতা, এটাকে আমরা কি বলি তড়িৎ পরিবাহিতা। তো আমি পরের পেজে যাই, তাহলে আমি কি লিখলাম I is proportional কি V, আমি যদি প্রপোর্শনাল সাইন উঠাইতে চাই তাহলে এখানে আমার কি দিতে হবে একটা কনস্ট্যান্ট দেওয়া লাগবে, এই কনস্ট্যান্টটা কি G, এটা কি তড়িৎ পরিবাহিতা, এই G এর ভ্যালু কি মান কি তড়িৎ পরিবাহিতা। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে ভাই কনস্ট্যান্টটা কেন আনলাম, ওই যে আমি বললাম যে এই গ্রাফটা সবসময় কি একটা সম্পর্ক মানতেছে, সমানুপাতিক সম্পর্ক, যে আমার V যদি দ্বিগুণ হয় আমার I ও কি দ্বিগুণ হবে। মনে করেন আমার V ছিল হচ্ছে কি 4 ভোল্ট, তখন আমার কি 8 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে, এখন যদি আমার V হয়ে যায় 8 ভোল্ট, এটা কি হয়ে যাবে 16 অ্যাম্পিয়ার হবে। এরপর যদি এটা হয়ে যায় কি 16 ভোল্ট, এটা কি হয় 16 ভোল্ট হয়ে যায়, এটা কি হয়ে যায় 16 ভোল্ট, দ্বিগুণ হলো এটা কি 32 অ্যাম্পিয়ার হবে। তাহলে দেখেন সব সময় এই যে দেখেন এই পয়েন্টে যদি আমি যাই V আর A এর মধ্যে, V আর I এর মধ্যে সম্পর্ক কি 8/4 2, এখানে কত 16/8 2, এখানে কত 32/16, এটা কি
2, এটাও কি সবসময় 2। অর্থাৎ এখানে কি একটা কনস্ট্যান্ট সম্পর্ক না? দেখেন v দ্বিগুণ বাড়লে i দ্বিগুণ হবে, v দ্বিগুণ বাড়লে i দ্বিগুণ হবে, এরকম করে সম্পর্ক বাড়তেছে। সো দেখেন একটা কনস্ট্যান্ট সম্পর্ক। সো এইখানেও কি এই যে i আর v এর মধ্যে সম্পর্কটা কি একটা g এর বেসিসে, যে আমার v যদি g গুণ বাড়ে i ও কি g গুণ বাড়বে। আমার v যদি কি বাড়ে g গুণ বাড়ে i ও কি g গুণ বাড়বে। তাহলে এই তাহলে এটা কি i is equals to gv। এখন এই g কে আমরা লিখতে পারি 1/r, অর্থাৎ এটা কি রোধের কি একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তড়িৎ পরিবাহিতা আর রোধটা হচ্ছে একটা বিপরীত রাশি, অর্থাৎ আমার তড়িৎ পরিবাহিতা যত বাড়বে রোধ তত কমবে, রোধ যত বাড়বে তড়িৎ পরিবাহিতা তত কমবে। আপনি বুঝতেই পারতেছেন রোধ মানে কি, যেটা আমার তড়িৎ প্রবাহে কি একটা বাধা প্রদান করতেছে, তাই না? তাহলে আমার রোধ যত বাড়বে আমার তড়িৎ পরিবাহিতা কি তত কমবে। অর্থাৎ আমার রোধ যদি দ্বিগুণ হয়, এটা কি হয়ে যাবে, জি এর ভ্যালু কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্থাৎ জি এর ভ্যালু কি অর্ধেক হয়ে যাবে আমার। ওকে, সো এই রোধ আর তড়িৎ পরিবাহিতা কি পরস্পরের ব্যস্তানুপাতিক। আমার রোধ যত বাড়বে আমার তড়িৎ পরিবহন কি তত কমবে। স্বাভাবিক, আমি যত রোধ বাড়াচ্ছি আমার কি তড়িৎ পরিবাহিতা তত কমতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে গিয়ে আমার জি আর আর এর মধ্যে সম্পর্ক। আমার রোধ যত বাড়বে তড়িৎ পরিবাহিতা তত কমবে, আমি যত বাধা দিব তত কি আমার প্রবাহিত হওয়ার পরিমাণ কি তত কমবে। সেই জি এর এটার বদলে আমি কি লিখতে পারি, জি এর বদলে ভি বাই আর লিখতে পারি। আর একটু সুন্দরভাবে যদি দেখাই, আমি জি এর বদলে আমি কি লিখলাম 1/r লিখলাম। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, আই আর লিখতে পারি। কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু আই, এর সাথে এটা কি গুণ করে দিলাম। তাহলে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কি আই আর। ওকে, এইটাই হচ্ছে ওহমের সূত্রের মাধ্যমে কি, ওহমের সূত্রের মাধ্যমে রোধ, তড়িৎ প্রবাহ এবং বিভবের মধ্যে সম্পর্ক। কি রোধ, তড়িৎ প্রবাহ এবং কি বিভবের মধ্যে সম্পর্ক কিসের মাধ্যমে, ওহমের সূত্রের মাধ্যমে। আমি ফার্স্টে কি ওহমের সূত্রটা দিলাম, এইটাই হচ্ছে কি আমার ওহমের সূত্র। এইখান থেকে কি আমি ডিরাইভ করলাম কি এটাই কি রোধের, তড়িৎ প্রবাহ এবং বিভবের সম্পর্ক ওহমের সূত্রের মাধ্যমে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। যদি এখন আমাকে কোশ্চেন করেন, আপনারা যদি না বুঝেন এখন আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি এই জায়গাটাতে বুঝি নাই, কোশ্চেন করেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করেন আমাকে, আপনাদের কোশ্চেন করার সময় এখন। এই জন্যই আমি আপনাদেরকে এই ক্লাসটা আনছি, যাতে আপনারা কোশ্চেন করতে পারেন। অনিমা সরকার আপু, কোনো কোশ্চেন আছে? না ভাই, আর কোনো কোশ্চেন নাই। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে কি ওহমের সূত্র কি, ঠিক আছে, এবং এই ওহমের সূত্র থেকে কি আপনার তড়িৎ প্রবাহ, বিভব এবং কি তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। ওকে, তাহলে আমরা অ্যান্সার দিতে পারবো না? ভাই আমরা কি এরকম ধীরে না লিখে এরকম ভাবে চিত্র করে লিখে দেবো যেভাবে আপনি আঁকছেন? হ্যাঁ, জাস্ট আপনি একটা চিত্র আঁকবেন, তারপর ফার্স্টে আপনি ওহমের সূত্রের বর্ণনা দিবেন। ওহমের সূত্রতে কি বলতে কি বোঝায়, ওহমের সূত্র বলতে বোঝায় যে আমি যত তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি আমি বিভব পার্থক্য যত বাড়াবো তড়িৎ প্রবাহ কি তত বাড়বে। এটা আপনি স্টেটমেন্ট দিলেন। এরপর আপনি চিত্রটা আঁকবেন, চিত্রটা এঁকে বলবেন এখানে VI is greater than VB। তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী বলতে পারি কি I is proportional কি V, দেন কি I is equals to GV, আবার G is equals to কি 1/R। এরপর G এর জায়গায় কি R টা আমি দিয়ে দিব, তাহলে কি লিখতে পারবো V is equals to কি I R। ওকে, সো এইভাবে লিখতে পারবো না আমরা? হ্যাঁ ভাই, পারবো। হ্যাঁ, তো শাপলা আপু আপনার কোনো কোশ্চেন আছে? শাপলা আপু আনমিউট করে বলেন যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিব। না ভাইয়া, নেই। আচ্ছা, তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে আমরা অ্যান্সার করতে পারবো না? জি ভাইয়া, পারবো। ইনশাআল্লাহ।
তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, 1 ওহম কি? কি 1 ওহম বলতে কি বোঝো? ওকে, একটু মিউট করে দেন সবাই, একটু মিউট করে দেন। ওকে, তাহলে দেখেন আমরা কি বের করলাম ওহমের সূত্র থেকে, V is equals to কি IR, V is equals to কি IR। তাহলে আমি কি লিখতে পারি, R is equals to কি V by I লিখতে পারি, রাইট? তাহলে আমি যদি এই রোধের এককটাই হচ্ছে ওহম, রোধের এককটাই কি ওহম, এখান থেকে যদি আমার 1 ওহমের সংজ্ঞা দিতে হয়, এটাকে কি বানাবো আমি 1 ভোল্ট বানাবো, এটাকে কি বানাবো 1 অ্যাম্পিয়ার বানাবো, রাইট? তাহলে কোন পরিবাহীর কি কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তাদের ভিতর থেকে কি যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তাহলে ওই রোধটার মান হচ্ছে 1 ওহম। ওকে, আমি একটা রোধ নিলাম, রোধ নিয়ে কি এখানে তাদের মধ্যে একটা বিভব পার্থক্য দিলাম, দেওয়ার পর আমি দেখলাম কি এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান থেকে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমি আমি কি করলাম, এখানে কি 1 ভোল্ট তড়িৎ বিভব পার্থক্য রাখলাম, কি রাখলাম 1 ভোল্ট তড়িৎ বিভব পার্থক্য রাখলাম। ওকে, আর যখন আমি 1 ভোল্ট তড়িৎ বিভব পার্থক্য রাখলাম, তখন কি এর ভেতর থেকে কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি আমি এরকম একটা অবস্থা দেখি যে 1 ভোল্ট তড়িৎ পার্থক্যের জন্য এর ভিতর থেকে কি 1 অ্যাম্পিয়ার কি তড়িৎ বিভব প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 1 ওহম রোধ। এটাকে আমরা কি বলবো 1 ওহম রোধ। এই রোধটা কি তখন 1 ওহম রোধ। তাহলে আমাকে যদি 1 ওহমের সংজ্ঞা দিতে বলে, আমরা বলবো যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার ফলে তার ভিতর থেকে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এই পরিবাহীর রোধকে আমরা কি বলবো 1 ওহম বলবো। ওকে, বুঝতে পারছি আমরা? হ্যাঁ ভাই পারছি। আশা করি বুঝতে পারছি আমরা। জি ভাইয়া পারছি। হ্যাঁ, তাহলে আমরা ভাই একটু এখানে বলেন বলেন। ভাই এখানে হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যতটুকু হবে আপনার হচ্ছে এই যে ততটুকু আছে আপনার ওহম হবে, ওহম আসবে এরকমটা ভাই? দেখেন আমার এখানে দরকার কি, আমার এখানে দরকার হচ্ছে 1 ওহম বানানো, তাই না? এই রোধটাকে আমার কত দরকার বানানো 1 ওহম। হ্যাঁ ওকে, সো এই 1 ওহম বানানোর জন্য আমি কি করতে পারি, এখানে 1 ভোল্ট দিতে পারি, এখানেও কি 1 অ্যাম্পিয়ার দিতে পারি না? তাহলে কি 1 বাই 1 কত 1 হবে। জি আবার আমি যখন মনে করেন এখানে 2 ভোল্ট দিলাম, এখানে কি 2 অ্যাম্পিয়ার দিলাম, তাহলেও কি এখানে 1 ওহম হবে, হবে না? হ্যাঁ হ্যাঁ এখানে যদি 3 ভোল্ট দিই, এখানে যদি 3 অ্যাম্পিয়ার দিই, তাহলে কি এখানে 1 ওহম হবে না? হ্যাঁ হ্যাঁ তার মানে কি আমার, ভাই এটা আসলে আর কি। হ্যাঁ, তো তাহলে আমার সংজ্ঞাটা কি, যদি আমি 1 ভোল্ট রাখি, মানে আমার রেশিওটা কি হইতে হবে 1 হইতে হবে, রাইট? তাহলে আমি দুই প্রান্তের বিভব পার্থক্য, আমি একটা রোধ লাগাইলাম, আমি রোধটা জানি না কত, এখন লাগানোর পর আমি কি 1 ভোল্টের মধ্যে লাগাইলাম, লাগানোর পর আমি দেখলাম কি এখান থেকে কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হইতেছে। ওকে, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো যে এইটা আসলে এই রোধটা কত 1 ওহম, এই রোধটা কত 1 ওহম। কখন, যখন আমি 1 ভোল্ট এবং 1 অ্যাম্পিয়ার এই শর্ত দুইটা যখন পূরণ করবে। ওকে জি ওকে, আশা করি ক্লিয়ার। আপনারা একটু অন্যদেরকে একটু বলেন তো এই জুমে জয়েন করতে, কারণ এই যে কোশ্চেন গুলো অ্যান্সার করলে বুঝছেন আপনাদের দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই টপিক গুলা একটু সহজ না আবার কঠিনও না, তো একটু কোশ্চেন কোশ্চেন করে যদি আপনারা যদি একটু আগাতে থাকেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো অনেক সহজ হয়ে গেছে। তো আপনারা ভাই এই সাবজেক্টটা হচ্ছে টেকনিক্যালি বোঝার বিষয়, আপনি মুখস্থ করে পারছেন না। হ্যাঁ, এই জিনিসগুলো বোঝা লাগবে, এই জিনিসগুলো না বুঝলে আপনারা মানে কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, তো আপনারা নীলুফা ইয়াসমিন মিতু আপু, আপনি একটু পারলে জয়েন করেন, আপনার সামনে লিখিত পরীক্ষা আছে, আপনি একটু জয়েন করেন, পারলে আপনার জন্য সুবিধা হবে। ভাই একটা কোশ্চেন ছিল, জি জি বলেন বলেন।
ভাইয়া এই কারশফের সূত্র, ওহমের সূত্র এগুলা যদি আমরা হায়ার সেকেন্ডারির যে শাহজাহান তপল স্যারের বই আছে ওইটার থেকে, হ্যাঁ ওই বলেন বই থেকে শুনতেছি। যদি নোট করে করে পড়ি তাহলে মানে ওই নোটের পড়াগুলো তো যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে পড়া আসছে, এখন শুধু দেখলেই তো হয়, মানে ওগুলা থেকে যদি আমরা হুবহু তুলে দেই তাহলে মার্ক কেমন পাওয়া যাবে? আপনি মার্ক সেমই পাবেন, ঠিক আছে। আপনার ওই আপনাদের যত গাইড টাইড আছে সব জায়গায় ওই শাহজাহান তপন স্যারের যে বইগুলো আছে ওইখান থেকেই তুলে দেওয়া হয়, কিন্তু সংক্ষিপ্ত করে। তো আপনার এগুলো লেখার জন্য আপনি টাইম পাবেন হচ্ছে 2.5 মার্ক, 1.8 মিনিট, মানে 2 মিনিটের মতো পাবেন 2.5 মার্ক লেখার জন্য। তো আপনি যত সংক্ষেপে পারেন সংক্ষেপ ছবি দিয়ে বুঝাই দিয়ে চলে আসতে হবে, এখানে বেশি রচনা লেখা যাবে না। ওকে, বুঝতে পারছেন? জি জি ভাইয়া সো বুঝতে এটা পারছি। আপনাদের টার্গেট, হ্যাঁ আপনাদের, রিটেনের মার্ক ক্যারি করার জন্য যতদূর সম্ভব ছোট করে চিত্র দিয়ে মানে দুই এক কথায় আনসার দেওয়া উত্তম হবে, জি জি জি, মানে আপনার, যতটুকু লেখা দরকার। হ্যাঁ যতটুকু লেখা দরকার ততটুকুই, ঠিক আছে। এখানে আপনি মনে রাখবেন আপনার যে ভূমিকা লেখার জন্য বা কনক্লুশন লেখার জন্য আপনার সায়েন্সে কোনো নাম্বার নাই। তো আপনার নাম্বার পাওয়ার জন্য যতটুকু লেখা দরকার অতটুকুই লিখবেন, এক্সট্রা লিখতে গিয়ে আপনার টাইম নষ্ট করার কোনো মানে হয় না, কারণ সায়েন্সে অনেক লেখা। আপনি যদি কোনো কারণে যদি এই একটা বড় করতে যান তাহলে দেখা যাবে পরে আরেকটা মিস হয়ে গেছে আপনার। তো আপনার যতটুকু প্রয়োজন অতটুকুই লিখবেন, এর বেশি লিখবেন না। ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা এখন এই কারশফের সূত্র সম্পর্কে জানবো। কি সম্পর্কে? কারশফের সূত্র। এটা থেকেও কোশ্চেন আসে, খুবই সহজ জিনিস। ওকে, খুবই সহজ জিনিস কারশফের সূত্র। তো কারশফের সূত্রের দুইটা আছে, একটা হচ্ছে কারশফের কারেন্ট ল, কারেন্টের সূত্র। কারশফের কি? কারেন্টের সূত্র। কারশফের কি? কারেন্টের সূত্র। তো কারশফের কারেন্টের সূত্র বলল যে তড়িৎ বর্তনী, তড়িৎ বর্তনীর কি কোন সংযোগস্থলে বিদ্যুৎ প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল কি শূন্য। বিদ্যুৎ প্রবাহগুলোর কি বীজগাণিতিক যোগফল শূন্য। এটা হচ্ছে একটা সামেশন সাইন। ওকে, এটা কি একটা সামেশন সাইন, এটা দিয়ে আমরা কি সমষ্টি বোঝাই। এই সমষ্টিটা কি হবে আমার? জিরো হবে। এই সমষ্টিটা কি হবে? জিরো হবে। কোনো একটা পয়েন্টে যে কারেন্ট গুলা এসে মিলিত হবে সবগুলা সমষ্টি কি জিরো হবে। যেমন মনে করেন এরকম একটা পয়েন্ট আছে, ওকে, এটা এই ও পয়েন্ট। ওকে, এখানে মনে করেন i1 ঢুকতেছে, i2 ঢুকতেছে, i3 ঢুকতেছে, i4 ঢুকতেছে, i5 ঢুকতেছে। তো এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে কি যা যেসব তড়িৎ পয়েন্ট প্রবাহ কি যুক্ত হবে সবগুলোর যোগফল কি হবে? জিরো হবে। অর্থাৎ সামেশন অফ i কি হবে? জিরো হবে। কিভাবে? সবসময় মনে রাখবেন একটা পয়েন্টে কি আমার বের হবে, আপনার একটা পয়েন্টে কি সবসময় কি যতটুকু ঢুকবে অতটুকুই কি আমার বের হবে, যতটুকু ঢুকবে অতটুকুই কি বের হবে, এক্সট্রা তো আসার কোনো চান্স নাই। ওকে, যতটুকু ঢুকবে ততটুকুই কি বের হবে। আমি যদি এইভাবে করি, দেখেন যেগুলা ঢুকবে সেগুলা কি আর যেগুলা বের হবে সেগুলা কি সমান হবে না? তাহলে আমি দেখেন ঢুকতেছে কি কি আমার ঢুকতেছে i1, আবার ঢুকতেছে কি i2, আর ঢুকতেছে কি i3, আর বের হচ্ছে কি কি? বের হচ্ছে i4 আর কে i5। বের হচ্ছে কি কি আমার? i4 i5। ওকে, সো এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, দেখেন i1 প্লাস i2 প্লাস i3 মাইনাস i4 মাইনাস কি i5, এটা কি লেখা যায়? জিরো লেখা যায় না? এইটাকেই আমরা কি বলবো? সামেশন অফ i। এটাকে আমরা কি বলবো? সামেশন অফ i। অর্থাৎ যেগুলো ঢুকবে এগুলোকে আমি একটা চিহ্ন দিব, যেগুলো বের হবে সেগুলোকে কি আমি আরেকটা চিহ্ন দিব। মনে করেন এরকম আছে i1 i3 ঢুকতেছে আর বের হচ্ছে i3 i4 i5, মনে করেন i2 i4 i5। তাহলে কারশফের সূত্র অনুযায়ী কি একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকবে, কি যে পরিমাণ কারেন্ট ঢুকবে অর্থাৎ তড়িৎ প্রবাহগুলোর যে বীজগাণিতিক সমষ্টি হবে এগুলা কি হবে? জিরো হবে। অর্থাৎ আমি কি বলতে পারি, দেখেন আমি ধরলাম যে যেগুলো ঢুকতেছে ওগুলা পজিটিভ আর যেগুলো বের হচ্ছে এগুলা কি নেগেটিভ। ঢুকতেছে কি কি i1 আর কি i3, ঢুকতেছে কি কি i1 i3, এটা আমি দিলাম পজিটিভ। আর বের হচ্ছে কি কি দেখেন i2 i4
I5 এগুলো কি নেগেটিভ, এগুলোর সমষ্টি কি হবে? 0 হবে। ওকে, মনে করেন এটা একটা পাইপের মতো, ঠিক আছে? এখানে একটা পয়েন্টের মতো, এখান থেকে একটা পাইপ থেকে পানি আসতেছে, এখানে একটা পাইপ থেকে পানি আসতেছে, এখানে একটা পাইপ থেকে পানি আসতেছে, আর বের হচ্ছে কি এই একটা পাইপ থেকে, এই একটা পাইপ থেকে। ওকে, সো এই এই যেগুলা ঢুকতেছে এগুলাই কি এখান থেকে, ওই পানিগুলাই কি এখান থেকে বের হবে না? এইটাই বলছে যে কারেন্ট গুলো আমার ঢুকবে সেগুলাই কি আমার বের হবে, অর্থাৎ একটা পয়েন্টে আমার যতটুকু কারেন্ট ঢুকবে ততটুকু কি বের হবে। সো আমার বীজগাণিতিক সমষ্টি কি হবে? 0 হবে। এইটাই হচ্ছে কারশফের কারেন্টের সূত্র, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় বলি নোড, এটাকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় কি বলি? নোড। কোনো একটা নোডে তড়িৎ প্রবাহগুলোর কি বীজগাণিতিক সমষ্টি কি হবে? 0 হবে। তো বীজগণিতিক সমষ্টি কি হবে? 0 হবে। তাহলে আমরা কারশফের কারেন্টের সূত্রটা আমরা আশা করি বুঝছি। কোশ্চেন থাকলে এখন করেন আমাকে কোশ্চেন। কোশ্চেন থাকলে আমাকে করেন এখন। আপনাদের তিনজনের মধ্যে কারো যদি কোশ্চেন থাকে আমাকে এখনই করেন প্লিজ। আপনারা কি বুঝতে পারছেন? কে আনসার দিচ্ছে না? অনিমা সরকার আপু, আপনি কি বুঝতে পারছেন? হ্যালো হ্যালো। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, অনিমা সরকার আপু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আপনারা বুঝছেন, তাহলে আমি সামনে আগাই। তো এরপর আমরা যাব হচ্ছে কারশফের ভোল্টেজ ল। ঠিক আছে, কারশফের কি ভোল্টেজ ল, কারশফের ভোল্টেজ ল। ওকে, তো এটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র। কি কারশফের দ্বিতীয় সূত্র। তো এই কারশফের প্রথম সূত্রে কি নিয়ে কাজ করছি? আমরা একটা নোড নিয়ে কাজ করছি। আমরা কি একটা নোড নিয়ে কাজ করছি। ওকে, এখন আমরা কাজ করব হচ্ছে একটা লুপ নিয়ে। কি নিয়ে কাজ করব? লুপ নিয়ে কাজ করব। ওকে, সো আমরা যখন লুপ নিয়ে কাজ করব, সো কারশফের আমরা একটা লুপ আঁকি। ওকে, এটা কি একটা লুপ। ওকে, সো কারশফের দ্বিতীয় সূত্রে বলল যে কোন একটা বদ্ধ বর্তনীতে অবশ্যই কি হতে হবে? বদ্ধ বর্তনী হতে হবে। দেখেন এটা কি আটকানো, একটা বদ্ধ একটা বর্তনী। এই বদ্ধ বর্তনীতে কোন অন্তর্ভুক্ত যে রোধগুলা থাকবে, অন্তর্ভুক্ত কি যে রোধগুলা থাকবে, এই রোধের ভেতর থেকে যে কারেন্ট গুলা প্রবাহিত হবে, রোধের ভেতর থেকে কি যে কারেন্ট গুলা প্রবাহিত হবে, সেগুলোর গুণফল কি হবে? গুণফলের সমষ্টি কি হবে? এই বর্তনীর তড়িৎচালক শক্তির সমান। এটা কি বর্তনীর তড়িৎচালক শক্তি, অর্থাৎ ব্যাটারি কি বর্তনীর তড়িৎচালক শক্তি, ব্যাটারি কি বর্তনীর তড়িৎচালক শক্তি। তো এই কারশফের দ্বিতীয় সূত্রতে বলা হলো যে এই বদ্ধ বর্তনীতে আমার এই তড়িৎচালক শক্তিটা কিসের সমান হবে? এই বর্তনীতে যে কারেন্ট আর রোধগুলো থাকবে সেগুলোর গুণফলের সমান। অর্থাৎ I1 ইন্টু R1 প্লাস I2 ইন্টু R2 প্লাস I3 ইন্টু R3। দেখেন এই I1 কি R1 এর ভেতর দিয়ে যাচ্ছে, I2 কি R2 এর ভেতর থেকে যাচ্ছে, I3 কি R3 এর ভেতর থেকে যাচ্ছে। এইগুলার সমষ্টি কি হবে? তড়িৎচালক শক্তির কি সমান, তড়িৎচালক শক্তির কি সমান। অর্থাৎ বর্তনীর বিভিন্ন অংশে আমার যে প্রবাহগুলো হবে রোধের ভেতর থেকে,
সেই প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টিটা হবে তড়িৎচালক শক্তির কি সমান, তড়িৎচালক শক্তির কি সমান। ওকে, এখন আমি যদি এরকম একটা বর্তনী নেই, এটা মনে করেন R1, এখান থেকে I1 যাচ্ছে, এটা মনে করেন R2, এটার ভেতর থেকে I2 যাচ্ছে, এটা মনে করেন R3, I3 যাচ্ছে। এখানে মনে করেন দুইটা তড়িৎচালক শক্তি আছে, একটা E1 আর একটা কি E2। তাহলে এখানে আমার সূত্রটা কি হবে? তড়িৎচালক শক্তির সমষ্টি কি, তড়িৎচালক শক্তির সমষ্টি কি রোধ এবং কারেন্টের গুণফলের কি সমান হবে। তাহলে এই রোধের ভেতর থেকে কি কারেন্ট যাচ্ছে? I1 R1, এদিকে রোধের কি I2 R2, এটা কি I3 R3। এটাই হচ্ছে আমার কার্শফের দ্বিতীয় সূত্র, যে কোনো বদ্ধ বর্তনীতে অবশ্যই কি হইতে হবে? বদ্ধ বর্তনীর অন্তর্ভুক্ত তড়িৎচালক শক্তির বীজগাণিতিক সমষ্টি বিভিন্ন অংশগুলোর প্রবাহ মাত্রা এবং রোধের গুণফলের সমানুপাতিক। এখন আমি আরেকটা সার্কিট আঁকি, মনে করেন এরকম I1 যাচ্ছে R1 এর ভেতর থেকে, I2 যাচ্ছে R2 এর ভেতর থেকে, I3 যাচ্ছে R3 এর ভেতর থেকে। এখানে কোনো তড়িৎচালক শক্তিই নাই, কি নাই? কোনো তড়িৎচালক শক্তিই নাই। তাহলে আমি কি বলবো? দেখেন I1 R1, I2 R2, I3 R3 ইজ ইকুয়ালস টু কত হবে বলেন তো আমাকে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। এখানে যারা জুমে যুক্ত আছেন তাদের মধ্যে একজন আমাকে বলেন এটা কি হবে? এখানে এটা কিসের সমান হবে? এটা কিসের সমান হবে? অ্যানসার দেন তাড়াতাড়ি। তো এটা তড়িৎচালক শক্তির সমান হবে। হ্যাঁ, তড়িৎচালক শক্তির সমান হবে, কিন্তু এখানে কোনো তড়িৎচালক শক্তি আছে এই বর্তনীতে? না আছে? এই বর্তনী I1 এবং R1 এই দুটো এগুলো গুণফলের আপনার সমষ্টি আছে, এটাই সমান হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইখানে দেখেন, এখানে কি দুইটা ছিল বলে আমি কি E1 আর E2 যোগ করছি, এখানে একটা ছিল শুধু E, আমি এখানে কি E দিছি, কিন্তু এখানে কি কিছু আছে? না, নাই, ওখানে কিছু নাই। তার মানে এখানে তড়িৎচালক শক্তি কি জিরো হবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? আমার তড়িৎচালক শক্তির কি সমান হবে, সবসময় কি হবে? তড়িৎচালক শক্তির সমান হবে। মনে করেন এখানে আমার কি আছে E1, তারপর আবার রোধ, আবার মনে করেন এরকম আছে। হ্যাঁ, মনে করেন এটা E1, এটা E2, এটা R1 R2 R3, এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, এখান থেকে I2 কারেন্ট যাচ্ছে, এখান থেকে কি I3 কারেন্ট যাচ্ছে। ওকে, তাহলে আমার সূত্রটা কি? তড়িৎচালক শক্তির সমষ্টি কি হবে? এই রোধ আর প্রবাহর গুণফলের যোগফলের সমান। তাহলে এখানে তড়িৎচালক শক্তি কি কি E1 প্লাস কি E2, এটা কিসের সমান হবে? I1 R1 I2 R2 প্লাস কি I3 R3, এটা সমান হবে। এইটাই হচ্ছে আমার কি আমার তড়িৎ কার্শফের বিভবের সূত্র, কার্শফের কি বিভবের সূত্র। সো আশা করি এখন কনসেপ্ট ক্লিয়ার। একটু তাড়াতাড়ি আমাকে জানান, কারণ এই জুমে বেশিক্ষণ থাকতে পারবো না আমরা। ওকে, জি ভাই। কনসেপ্ট ক্লিয়ার? শাপলা আপু, আপনার কনসেপ্ট ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া। তাহলে এখান থেকে যদি কোনো আমার যদি কোশ্চেন আসে তাহলে আমি অ্যান্সার দিতে পারবো না? ইনশাআল্লাহ ভাইয়া পারবো। হ্যাঁ, তাহলে আমার কার্শফের সূত্র আর হচ্ছে আরেকটা কি কার্শফের সূত্র, আরেকটা হচ্ছে ওহমস ল। এই দুইটা কিন্তু রিটেনে প্রায়, হ্যাঁ এই দুইটা কিন্তু রিটেনে প্রায় আসে। সো এই দুইটা নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো আজকে হচ্ছে আমার জুমের ক্লাসটা 40 মিনিটের জন্য আমি পাইছিলাম, আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি, সো আমি জুমটা কন্টিনিউ করতে পারবো না। তো আমি নেক্সট দিন গুগল মিটে আপনাদেরকে জয়েন করাবো। এরকম কোনো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আমরা কি কনসেপ্ট ক্লিয়ার করে আমরা অ্যানসার করব। ঠিক আছে? ওকে, তাহলে আমি জুমে এখানে, হ্যাঁ বলেন। ভাই এবার ক্লাসটা নিলে খুব সুন্দর হবে। হ্যাঁ, মানে আমাদের আমি এটাই চাচ্ছি যে সবাই যাতে
কোশ্চেন অ্যান্সার যাতে দিতে পারে, না হলে হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হয় না। জি জি। ওকে, তাহলে ঠিক আছে তাহলে। ওকে। ওকে। ওকে ভাইয়া। তো এখন আমরা জানবো হচ্ছে আইপিএস সম্পর্কে। কি সম্পর্কে? আইপিএস। কি সম্পর্কে জানবো আমরা? আইপিএস সম্পর্কে। আইপিএস এর ফুল ফর্ম হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। আইপিএস এর ফুল ফর্ম কি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। দেখেন, আপনারা যারা এখনো কোশ্চেন আছে তারা চ্যাটের মধ্যে আমাকে কোশ্চেন করবেন। আমি চাই না কেউ কনসেপ্ট ক্লিয়ার না করে পরীক্ষার হলে যাক, না হলে কিন্তু সমস্যা হবে, আপনাদেরই সমস্যা হবে। ওকে, তো আইপিএস এর ক্ষেত্রে কি হয়? আইপিএস হচ্ছে আমার ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে। কি? ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হিসাবে। আমরা যখন বাসায় আইপিএস ইউজ করি তখন কি 1 সেকেন্ডের জন্য কি বা 2 সেকেন্ডের জন্য কি কারেন্টটা চলে যায়। ওকে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য কি হয়? কারেন্ট চলে যায়, কিন্তু তারপর কি আমাকে কি এটা কারেন্টটা কি সাপ্লাই দিতে থাকবে। তো আইপিএস এ কি হয়? আমার যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তখন কি এই বিদ্যুৎ একটু সময়ের জন্য অফ হয়ে যখন সে যন্ত্রটা অন হয়ে যাবে তখন কি সে আমাকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে, আমাকে কি বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে। ওকে, তো আইপিএস আমার যদি সংজ্ঞা দিতে বলে আমার ফার্স্টে কি লিখতে হবে? এই আইপিএস এর ফুল ফর্মটা দিতে হবে। ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হচ্ছে আইপিএস। তো আইপিএস কি? আইপিএস এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ দেখেন আমরা যেটা কম্পিউটারের সাথে লাগাই এটা কিন্তু ইউপিএস। ওকে, আইপিএস কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আইপিএস কি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ওকে, দেন কি এটা পাওয়ার সাপ্লাই দিতে থাকে। তো আইপিএস এ আমরা কি কি ব্যবহার করি? আইপিএস এ আমরা কিছু কম্পোনেন্ট আছে। আইপিএস এ কিছু কম্পোনেন্ট আছে। আইপিএস আমার কি কি কম্পোনেন্ট থাকে? একটা থাকে, ফার্স্টে থাকে রেকটিফায়ার। রেকটিফায়ার কি বিদ্যুৎকে একমুখী করে। বিদ্যুৎকে কি করে? একমুখী করে। ওকে, রেকটিফায়ারের কাজ কি? বিদ্যুৎকে একমুখী করা, অর্থাৎ এসি কারেন্টকে কি করা? ডিসি তে পরিণত করা। এটা হচ্ছে আমার রেকটিফায়ারের কাজ। এরপর কি থাকে? একটা ব্যাটারি থাকে। একটা কি থাকে? ব্যাটারি থাকে। 3 নাম্বার থাকে কি? ইনভার্টার। ইনভার্টার আর রেকটিফায়ারের কাজ ঠিক উল্টা। ইনভার্টার কি করে? ইনভার্টার হচ্ছে একমুখী কারেন্টকে অর্থাৎ ডিসি কারেন্টকে এসি তে পরিণত করে। ইনভার্টার কি করে? ডিসি কারেন্টকে এসি তে পরিণত করে। আর হচ্ছে সুইচিং। এরপর কি থাকে? সুইচিং। তাহলে আমার আইপিএস এ কি কি কম্পোনেন্ট থাকে? আইপিএস এ থাকবে আমার রেকটিফায়ার থাকবে একটা, ব্যাটারি থাকবে একটা, ইনভার্টার থাকবে একটা, সুইচিং আর সুইচিং ডিভাইস থাকবে যেটা দিয়ে কি করব? আমরা সুইচের কাজ করব, যে যন্ত্রটা অন করে দিব না অফ করে দিব এটা আমরা ডিসাইড করব। তো আইপিএস এর আমার একটা ব্লক ডায়াগ্রাম আসতে পারে। আমার আইপিএস এর ব্লক ডায়াগ্রাম আসতে পারে এবং আমরা যদি রিসেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করি আমরা দেখি যে প্রচুর পরিমাণ কি ব্লক ডায়াগ্রাম আসে। সো এখানে আমার আইপিএস এ কি হয়? ফার্স্টে এখানে একটা এসি সাপ্লাই থাকে। এসি সাপ্লাই থাকে আর এখানে থাকে একটা
সুইচ। ওকে, এখানে থাকে রেকটিফায়ার। এখানে কি থাকে? রেকটিফায়ার। আর রেকটিফায়ার থেকে যায় কিসে? ব্যাটারিতে। আপনারা আগে চিত্রটা বুঝেন, তারপর আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আর এখানে থাকে কি? ইনভার্টার। এখানে কি থাকে? যে ইনভার্টার। এখানে আবার কি? সুইচিং থাকে। আর এখানে থাকে হচ্ছে লোড, অর্থাৎ যে যন্ত্রটা কি আমি চালাবো। এখন মনে করেন আমার কি হয়, এখান থেকে কি আমি এসি সাপ্লাই পাচ্ছি। আমি কি পাচ্ছি? এখান থেকে এসি সাপ্লাই পাচ্ছি। এখান থেকে আমি কি পাচ্ছি? এসি সাপ্লাই পাচ্ছি। ওকে, তো আমার যখন আমার কারেন্ট থাকে, ওকে, আমার কি থাকে? কারেন্ট থাকে, তখন কি হয়? ফার্স্টে এইখান থেকে কারেন্টটা যায়, যে কি হয়? ডিরেক্ট লোডে চলে যায়। কি হয়? ডিরেক্ট লোডে চলে যায়। আর একটা অংশের কারেন্ট কি হয়? আমার রেকটিফায়ারে যায়। একটা অংশের কারেন্ট কি হয়? রেকটিফায়ারে যায়। এখন রেকটিফায়ারের কাজ কি? এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা। কেন আমি এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করব? দেখেন, আমি কি যখন আমার বৈদ্যুতিক লাইনে যে কারেন্টটা পাচ্ছি, এটা তো আমি এসি কারেন্ট পাচ্ছি। কারেন্টটা কি এরকম এরকম থাকছে, তাই না? এটা কি একটা এসি কারেন্ট পাচ্ছি। তো এই কারেন্টটাকে তো আমার একটা ব্যাটারিতে সংরক্ষণ করতে হবে, যাতে আমার যদি কারেন্ট চলে যায়, আমার যদি কোনো কারণে কি হয়, কারেন্ট চলে যায়, তখন কি এই ব্যাটারিটা আমাকে সাপ্লাই দিবে। ব্যাটারিটা কি করবে? আমাকে সাপ্লাই দিবে। ওকে, সো সে কি করে? এই এসি কারেন্ট থেকে একটু কারেন্ট সে নেয়, নিয়ে কি নিজের পরে যে যখন যাতে সংরক্ষণ করবে, তার জন্য কি সে ব্যাটারিতে সংরক্ষণ করে এই কারেন্টটুকু। সো দেখেন, ব্যাটারি তো একটা কি ডিসি সোর্স। ব্যাটারিতে কি আমরা এসি সোর্স হিসেবে পাই না। ব্যাটারিতে যে কারেন্টটা সংরক্ষিত থাকে, এটা কি ডিসি হিসেবে সংরক্ষিত থাকে। কি হিসেবে সংরক্ষিত থাকে? ডিসি হিসেবে। সো এই এসি কারেন্টটাকে কি করতে হবে? আমার ডিসিতে পরিণত করতে হবে। আমার কিসে পরিণত করতে হবে? ডিসিতে পরিণত করতে হবে। সো আমি এই কারেন্টের এই এসি সোর্স থেকে কি একটা অংশ কি ব্যাটারিতে আমার কি ডিসি হিসাবে কি আমার সংরক্ষিত থাকবে। আমার একটা অংশ কি ডিসি হিসাবে এখানে সংরক্ষিত থাকবে। সো তাহলে আমার যখন নর্মাল অবস্থায় যখন আমার কারেন্ট থাকবে, তখন এই এসি সাপ্লাই থেকে আমার কি হবে? আমার কিছু একটা কারেন্ট আমার সুইচিং এর মাধ্যমে কি লোডে চলে যাবে। লোডে যেয়ে কি আমার যন্ত্রটা চলবে। আমার যন্ত্রটা কি চলবে। আর কিছু অংশের কারেন্ট কি রেকটিফায়ারে চলে যাবে। কিছু অংশের কারেন্ট কি রেকটিফায়ারে চলে যাবে। রেকটিফায়ার কি করবে? এই এসি কারেন্টটাকে ডিসি কারেন্টে পরিণত করে কি ব্যাটারিতে সংরক্ষণ করবে। এখন যখন আমার কি কারেন্ট চলে যাবে, তখন এই সুইচটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই সুইচটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন এখান থেকে আর কারেন্ট যেতে পারবে না। তখন কি হবে? এই পুরো জিনিস এসি সাপ্লাই তো অফ। আমার পুরো এই এসি সাপ্লাইটাই কি আমার এসি সাপ্লাইটাই কি আমার অফ হয়ে যাবে। আমার এসি সাপ্লাইটাই কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তখন কি হবে? এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা চালু হয়ে যাবে। এই ব্যাটারিটা কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। এখন ব্যাটারিতে তো কি ডিসি কারেন্ট আছে। আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এসি কারেন্ট। সো আমার ইনভার্টারের কাজ কি? ইনভার্টারের কাজ কি হচ্ছে ডিসি কারেন্টকে এসি কারেন্টে পরিণত করা। ডিসি কারেন্টকে কি এসি কারেন্টে পরিণত করা। এই ব্যাটারি তখন ইনভার্টারে তার ডিসি কারেন্টটা পাঠাবে। ইনভার্টারে যাওয়ার পর এখানে কি হয়ে যাবে? আমি এসি কারেন্টটা পাবো। সেই এসি কারেন্টটা যখনই আমার কারেন্ট চলে যাবে, এই সুইচটা বন্ধ হয়ে যাবে, এই সুইচটা অন হয়ে যাবে। এই এসি কারেন্টটা তখন কি আমার লোডে চলে যাবে। আবার যখন কারেন্ট আসবে, তখন কি এই সুইচটা দিয়ে ডিরেক্ট সে লোডে পাবে। আর যখন কারেন্ট চলে যাবে, তখন কি এই পথটুকু চালু হবে। তখন কি এই পথটুকু চালু হবে। তাহলে আমি আবার বুঝাই আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। এখানে কি থাকবে আমার? এখানে থাকবে হচ্ছে এসি সাপ্লাই। এখানে আমার যাবে হচ্ছে রেকটিফায়ার। ওকে, এখানে থাকবে আমার ব্যাটারি। এখানে থাকবে কি ইনভার্টার। এখানে থাকবে আমার সুইচ। আর এখানে থাকবে আমার লোড। সো যখন আমার কারেন্ট আছে, যখন আমার কি আছে? কারেন্ট আছে, তখন কি এইখান থেকে একটা সুইচের এই সুইচটা অন থাকবে। আমার এই সুইচটা কি অন থাকবে।
ডিরেক্ট কি কারেন্টটা আমার লোডে চলে যাবে। এটা কি এসি কারেন্ট যাচ্ছে আমার এখানে, কি এসি কারেন্ট যাচ্ছে, যে কারেন্টটা কি বারবার দিক পরিবর্তন করে, এই কারেন্টটা কি আমার ডিরেক্ট লোডে চলে যাবে। এখন এই কারেন্ট যখন চলবে তখন কি একটা অংশের কারেন্ট কি রেকটিফায়ারের মধ্যে যাবে, এই এসি কারেন্টটা ঢুকবে, ঢুকে কি এখানে ডিসি, রেকটিফায়ারের কাজ কি এসি কারেন্টকে ডিসি তে পরিণত করা, এই ডিসি কারেন্টটা এখানে কি আমরা সংরক্ষণ করব। ওকে, এটা আমার ব্যাটারিটা কি আমার ডিসি কারেন্ট সংরক্ষণ করতেছে। এখন কারেন্ট যখন চলে যাবে তখন কি হবে, কারেন্ট চলে গেলে এই সুইচটা কি ওপেন হয়ে যাবে, এই সুইচটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে, তখন এই এই সুইচটা অন হয়ে যাবে এবং ব্যাটারিটা অন হয়ে যাবে। ব্যাটারি তখন কি করবে, কারেন্ট সরবরাহ করবে। যখন কারেন্ট থাকবে না তখন কি এটাই কি পুরোপুরি কি বন্ধ হয়ে যাবে, তখন এই ব্যাটারিটা কি করবে ইনভার্টারে কারেন্ট পাঠাবে। সো এই ব্যাটারিতে কি ডিসি কারেন্ট সংযুক্ত আমার কি আছে, কিন্তু মেশিন কি এসি কারেন্ট নেয়, তখন কি এই ডিসি কারেন্টটা কি করবে ইনভার্টারে যাওয়ার পর কি আবার এসি কারেন্টে পরিণত হবে, কিসে পরিণত হবে এসি কারেন্টে পরিণত হবে, এবং যে কি লোডে যাবে যতক্ষণ না কি কারেন্ট না আসে। যখন কারেন্ট এসে যাবে তখন কি আবার এই পথটা চলে যাবে এবং কি সে সোজা সরাসরি কি লোডে কারেন্ট পাবে। তো আমরা আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ব্যবহার কোথায়, ব্যবহার হচ্ছে আমরা বাসা বাড়িতে যখন আমার কারেন্ট চলে গেলে আমার ফ্যান, লাইট, টিভি এগুলো চালাইতে হয়, তখন কি আমরা এই আইপিএসটা কি আমরা ব্যবহার করি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আইপিএস থেকে প্লিজ আমাকে একটু নিচে জানান দেন, নাহলে আমি বুঝবো না আপনাদের যে আপনারা বুঝতে পারতেছেন নাকি না। একটু আমাকে বলেন যে আপনাদের কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, তাহলে আমরা আগাবো। চিঠিগুলো কই আসছে, আসো আসো। দেখেন আপনাদেরকে আমি আমার তুলতুলকে দেখাই, দেখেন এটা হচ্ছে গোলাপি। তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই সমাপ্তি করি। ঠিক আছে, আমি নেক্সট দিন আবার আরেকটা টপিক নিয়ে আসবো, কিন্তু আমি নেক্সট দিন গুগল মিট বা জুমে নিব ক্লাসটা। সো প্লিজ আপনারা যারা রিটেনের পরীক্ষার্থী তারা একটু